হাসিনার ভয়ে কাঁটা খোদ বাংলাদেশের রাষ্ট্রপতি, যার হিস্ট্রি পাকিস্তানের সঙ্গে অতি গভীর। অন্তর্বর্তী রাষ্ট্রপতি নিজেই প্রকাশ্যে হুমকি দিলেন শেখ হাসিনাকে, ফিরে আসুন বাংলাদেশে, রাস্তায় দেখা হবে। একজন রাষ্ট্রপতির মুখে এমন হুমকি ভাষণ, এটা কি শুধুই রাজনৈতিক ভাষণ, নাকি এর পিছনে রয়েছে আরো বড় ভয়? কেন এমন মন্তব্য করলেন তিনি? আর কে এই হাফিজ উদ্দিন আহমেদ, যার জীবন একদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আর যুদ্ধের ইতিহাস, অন্যদিকে রাজনীতির দীর্ঘ লড়াইয়ে ভরা? আজকের এই ভিডিওতে আমরা শুধুই বক্তব্য শুনবো না, জানবো সেই বক্তব্যের পিছনের পুরো প্রেক্ষাপট। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। বাংলাদেশে 2024 সালের 5ই অগস্টের পর দেশের রাজনীতিতে যে পরিবর্তন শুরু হয়েছিল তার রেশ এখনো কাটেনি। ছাত্র জনতার আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তারপর থেকে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, নতুন নেতৃত্ব এসেছে, নতুন বিতর্ক তৈরি হয়েছে। আর এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, আমরা অপেক্ষা করছি, দেশে ফিরে আসুন, এসে আমাদের মুখোমুখি হন, রাস্তায় দেখা হবে। একজন রাষ্ট্রপতির মুখে এমন বক্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছে। হাফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, কি বলছেন শুনুন তার মুখেই। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে, দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। ইনশাল্লাহ জুলাইয়ের যে ইতিহাস, গৌরবের ইতিহাস, পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্ধত সঙ্গিনের সামনে দুহাত তুলি আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। কোন জাতি এত সাহসী? আমরা সেই জাতি, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ। আপনারা যারা এখানে এসেছেন, জুলাই যোদ্ধারা, মন খারাপ করবেন না। যারা জীবন দিয়ে গেছে 71 সালে, তারাও কিছু পায় নাই। আপনারাও যা প্রাপ্য হয়তো পাবেন না, কিন্তু এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান আপনারা পাবেন। আমরা সেই সম্মান আপনাদেরকে দেব। গরিব দেশের যতটুকু সাধ্য আছে সবকিছু উজাড় করে দেব আপনাদের কল্যাণের জন্য। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ জুলাইতে যারা দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা, এটাই সবচাইতে পবিত্র দায়িত্ব। যারা আহত, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ করে তোলা এই সরকারের পবিত্র দায়িত্ব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেটি পালন করব। এই বক্তব্যের পর থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, কারণ রাষ্ট্রপতির পদটি সাধারণত সাংবিধানিক এবং নিরপেক্ষ বলে বিবেচিত হয়। তাই তার এই ভাষণকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসছে। কেউ বলছেন এটি রাজনৈতিক বার্তা, আবার কেউ বলছেন এটি বর্তমান পরিস্থিতির প্রতিফলন। তবে বক্তব্যটি যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা আজ তাক বাংলা দেখছেন, আসুন এই ভিডিওতে আরো গভীরে গিয়ে দেখা যাক বিষয়টি কি। প্রশ্ন হচ্ছে, কে এই হাফিজ উদ্দিন আহমেদ? কি তার অতীত? কেন তার পাকিস্তানের সঙ্গে অতি গভীর সম্পর্ক? কেন তার বক্তব্য এত গুরুত্ব পাচ্ছে? তার জীবন জানলে হয়তো তার বক্তব্যের রাজনৈতিক গুরুত্বও কিছুটা বোঝা যাবে। চলুন সেদিকেই যাওয়া যাক। হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশের রাজনীতিতে নতুন মুখ নন। অনেকেই তাকে মেজর হাফিজ নামেই চেনেন। বর্তমানে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তবে এই জায়গায় পৌঁছানোর আগে তার জীবন কেটেছে সেনাবাহিনী, যুদ্ধ, খেলাধুলা এবং রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে। তার পরিবারের রাজনৈতিক পরিচয়ও দীর্ঘদিনের। তার বাবা আজহার উদ্দিন আহমেদ ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের ন্যাশনাল কাউন্সিলের সদস্য। অর্থাৎ রাজনীতির পরিবেশের সঙ্গে তার পরিচয় ছোটবেলা থেকে। তবে শুধু রাজনীতি নয়, খেলাধুলাতেও তিনি ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। অনেকেই হয়তো জানেন না, একসময় তিনি পূর্ব পাকিস্তানের দ্রুততম দৌড়বিদ ছিলেন।
1964, 65, 66 টানা 3 বছর তিনি 100-200 মিটার দৌড়ে সোনা জিতেছিলেন। শুধু তাই নয়, তিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের জন্য নির্বাচিত হয়েছিলেন। সেই সময় পাকিস্তানের অন্যতম সেরা ফুটবলার হিসেবেও তাঁর পরিচিতি ছিল। 1967 সালে ফুটবল খেলতে খেলতেই পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের অনুপ্রেরণা পান। পরে কাবুলের পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে সেনাবাহিনীতে কমিশনড হন। এরপর শুরু হয় তার সামরিক জীবন। 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়ের সময় তিনি ত্রাণ কার্যে অংশ নেন। তারপর আসে 1971-এর মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধে তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে জেড ফোর্সের সঙ্গে লড়াই করেন। কামালপুরের যুদ্ধে তার ভূমিকার জন্য তাকে বাংলাদেশের 3য় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বীর বিক্রম প্রদান করা হয়। অর্থাৎ তার পরিচয় শুধু রাজনীতিক নয়, তিনি মুক্তিযোদ্ধা, সাবেক সেনা অফিসার এবং একসময়ের ক্রীড়াবিদও। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির রাজনীতিতে যোগ দেন। পরে খালেদা জিয়ার সরকারে জলসম্পদ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। সেই সময় ভারতের সঙ্গে নদীর জলবন্টন নিয়েও বিভিন্ন বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। রাজনৈতিক জীবনে অবশ্য বিতর্ক এবং গ্রেপ্তার দুটোই দেখেছেন। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে তাকে আটক করা হয়। 2013 সালেও আন্দোলনের ডাক দেওয়ার পর তাকে আবার গ্রেপ্তার করা হয়। ফলে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে। এত দীর্ঘ রাজনৈতিক ও সামরিক জীবনের অধিকারী একজন ব্যক্তি যখন রাষ্ট্রপতির আসনে বসেন এবং তারপর সেখান থেকে রাষ্ট্রপতির পদেই তিনি শেখ হাসিনাকে সরাসরি দেশে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন এবং এই আহ্বানের মধ্যে একটু দেখে নেব এই রকম একটা হুমকিমূলক বক্তব্য রয়েছে, তখন সেই বক্তব্যের রাজনৈতিক গুরুত্ব স্বাভাবিকভাবেই বেড়ে যায়। কিন্তু শুধু এই মন্তব্যই নয়, তার ভাষণের আরও বেশ কিছু অংশ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি বর্তমান সরকার, আওয়ামী লীগ এবং জুলাই আন্দোলন নিয়ে আরও কি বললেন। বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের ভাষণের সবচেয়ে আলোচিত অংশ ছিল শুধু শেখ হাসিনাকে উদ্দেশ্য করে করা মন্তব্য নয়, বরং বর্তমান সরকার, গণ অভ্যুত্থান এবং ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তার বক্তব্য। সেখানেই তিনি একের পর এক গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, বর্তমান প্রশাসন জনগণের ম্যান্ডেট নিয়েই কাজ করছে, তাই জনগণের কাছেই সরকারের জবাবদিহি থাকা উচিত। তার কথায়, এটি আপনাদের সরকার, আমরা যদি ভুল করি তাহলে আমাদের দ্বিগুণ শাস্তি দেবেন, আমরা আরেকটি আওয়ামী লীগ হতে চাই না। এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান বর্তমান প্রশাসন নিজেদের আগের সরকারের থেকে আলাদা হিসেবে তুলে ধরতে চাইছে। একই সঙ্গে জনগণের কাছেও জবাবদিহির বার্তা দিতে চান। এই মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনা তৈরি করেছে। এরপর তিনি আওয়ামী লীগের শাসনকাল নিয়ে একাধিক অভিযোগের কথা উল্লেখ করেন। তার দাবি, দীর্ঘ সময় ধরে মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা, দুর্নীতির অভিযোগ, অর্থ পাচার, নির্যাতন এবং কথিত গোপন আটক কেন্দ্র নিয়ে বহু প্রশ্ন উঠেছিল, কিন্তু সেই অভিযোগগুলির জন্য আওয়ামী লীগের তরফে কখনো অনুশোচনা প্রকাশ করা হয়নি বলেই তিনি মন্তব্য করেন। হাফিজউদ্দিন আরও বলেন, এখন আবার আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনা নিজেই সেটা বলেছেন। সে প্রসঙ্গ টেনেই তিনি বলেন, আমরা অপেক্ষা করছি, দেশে ফিরে আসুন, বাংলাদেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে। কি বলেছেন প্রেসিডেন্ট, শুনুন। আজকে এই দৃশ্যটি একেবারেই অনভিপ্রেত ছিল। ভুল ত্রুটি তো হবেই মানুষের, সেটি আমরা সবাই মিলে শুধরে নেব। কোনো কিছুই তো পারফেক্ট না, মানুষ তো ভুল করতেই পারে। কিন্তু এইভাবে যে বিদেশি অতিথিদের সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে। এবং এই ঘটনায় সবচাইতে খুশি হবে যিনি পাশের দেশে বসে আছেন, তার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। যাই হোক, আমরা এটার থেকে ভবিষ্যতেও শিক্ষা নেব। আমি ধন্যবাদ জানাই সরকার সমর্থক যারা এখানে বসে আছেন, আপনারা যারা ধৈর্য ধরে রেখেছেন, কোনো পাল্টা কথাবার্তা বলেন নাই, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসুন, মহান জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে ঐক্য, দেশপ্রেম, সততা ও পারস্পরিক শ্রদ্ধার শক্তিতে আমরা এগিয়ে যাই। শহীদদের রক্তে অর্জিত এই নতুন সম্ভাবনাকে
আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সুধী সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণে দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি। এই বক্তব্যের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে এটি একজন রাজনৈতিক নেতার বক্তব্য হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে তিনি এখন দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন। তো বাংলাদেশ থেকে যারা এই প্রতিবেদনটি দেখছেন তাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।